এবং এটা আপনারা জানেন যে আসলে আজকে যারা আসলে এখানে ক্ষমতায় আছেন, যারা এই রাষ্ট্রের সরকার পরিচালনা করছেন, তারা নিজেরাও জানে যে আসলে তাদের এই রাষ্ট্র পরিচালনা করার কোনো ধরনের অধিকার নাই। তারা এই যে পরিস্থিতিগুলি এখন আসলে তাদের নিয়ন্ত্রিত মাধ্যমে থাকার পরেও যে সমস্ত খবরাখবর এখন বাইরে আসছে, যেগুলো আমরা আগে থেকে জানি, কিন্তু যেগুলি ছাপা হচ্ছে, যেগুলি আসলে বলা হচ্ছে, তার যে কোনো একটা কারণের জন্য এই সরকারকে আসলে যে কোনো মুহূর্তে এখান থেকে বিদায় করে দেওয়া যথেষ্ট ছিল। কিন্তু আমরা যে তাদের বিদায় করতে পারি নাই, এটাই হচ্ছে আসলে বাস্তবতা। তাদের কোনো ধরনের নৈতিক ফল নাই, তাদের কোনো ধরনের রাজনৈতিক ক্ষমতা নাই, তাদের কোনো ধরনের যোগ্যতা নেই, সততা নেই, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। আমরা যারা এটা বলছি, আমরা তাদেরকে আসলে এখান থেকে সরাতে পারি না। আমরা 1 বছর আগে এই যে 31 দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা সবাই মিলে, সেইটা প্রথমত আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে, যেটা আমাদের এর আগে আসলে সাকি বলেছিলেন, যে বাংলাদেশের ইতিহাসে এই 52 বছর 53 বছর যত রকমের গণতান্ত্রিক আন্দোলন এখানে হয়েছে, সরকার বদলের আন্দোলন হয়েছে, তার মধ্যে এইটাই হচ্ছে আসলে সবচেয়ে পূর্ণাঙ্গ একটা এবং সময় উপযোগী একটা কর্মসূচি। এর আগে কোন আন্দোলন এইরকম আসলে একই সাথে সরকার এবং আসলে সরকার ব্যবস্থা, সরকার পরিচালনা, আইন কানুন, এইগুলিকে সংস্কার করার পরিকল্পনা সহ আসলে আন্দোলনে কর্মসূচি হিসেবে আসেন। বহু আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আন্দোলনের বিজয়ের পরে বিজয়ী হওয়ার আগের যে অবস্থা ছিল তার চেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়েছি। এবং এগুলির কারণে আমাদের মানুষের মধ্যে সাধারণভাবে আন্দোলন এবং আন্দোলনের পরে বিজয়ের ব্যাপারে তাদের প্রতি আমরা যে সমস্ত আকাঙ্ক্ষার কথা বলি, সেগুলি বাস্তবায়ন হবে এটা তারা আসলে বিশ্বাস করতে পারে না। আমার কাছে মনে হয় যে আমাদের একটা ব্যর্থতা হচ্ছে এই, যে এখনো পর্যন্ত আমাদের যে আন্দোলন, সে আন্দোলনকে জনগণ একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখছেন। শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে আসলে এই আন্দোলনে তারা মনে করেন যে এই সরকার পতন করে কারা কারা ক্ষমতায় যাবে, এটা হচ্ছে তাদের বিষয়। কেবলমাত্র তখনই তারা এই আন্দোলনের সাথে সামগ্রিকভাবে যুক্ত হতে পারবে বা হবে, যখন তারা মনে করবে যে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তনের পরপর বা সরকারের পরিবর্তনের সাথে সাথে তাদের দুর্ভোগ দূর করার জন্য যে সমস্ত কাঠামোগত সংস্কার করা দরকার, সেগুলি আসলে আমরা করার ব্যাপারে আন্তরিক এবং এটা আমরা করতে পারি। এই জায়গাটাই যদি আমরা মনোযোগ না দিতে পারি, জনগণকে যদি আমরা এটা বিশ্বাস করাতে না পারি, তাহলে আসলে তাদের যত পাপ কর্মই বাংলাদেশের জনগণের সামনে প্রতিষ্ঠিত হোক, এইটা আপনার সহজে পাবে। এইটা হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতা এবং আন্দোলনের শিক্ষা। এটা আমাদেরকে আসলে মনে রাখতে হবে বলে আমি মনে করি। এই 1 বছরে আরেকটা কথা আমি বলতে চাই, যে আরেকটা জায়গা আমাদের মনে রাখা দরকার, যে আন্দোলনটাকে আমরা যে গড়ে তুলতে চাই, যারা যারা আসলে গড়ে তুলতে চায়, তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে পার্থক্য ফুয়াদ এটা তুলেছে, অনেক বিষয়ে আমাদের পার্থক্য থাকে, অনেক বিষয়ে পার্থক্য আছে বলে আমরা বিভিন্ন দল করি, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে আসলে এই মুহূর্তে একদম শ্বাস ফেলানোর জন্য যে ধরনের সংস্কার, যতটুকু ন্যূনতম সংস্কার বাংলাদেশে না করলে আর আপনি ঘর থেকে বেরোতে পারেন না। আপনার ছেলেরা পড়াশোনা করে তারপরে আসলে ক্যাম্পাসে কোনোভাবেই আসলে ছাত্রের জীবন পায় না। কর্মকর্তারা আসলে যেভাবে এক ধরনের লুটপাটের বাইরে আসলে কোনো কাজ পায় না, যা কিছু বলেন এখানকার যে অবস্থা, এইটা ন্যূনতম সংস্কার করার জন্য যদ্দূর দরকার তদ্দূর যেন আমরা আসলে করার ব্যাপারে একমত হইতে পারি, এবং আমরা যেন সেইভাবে আসলে পরিকল্পনা নিয়ে এই নেতৃত্ব দেওয়ার মতো করে আসলে পরিস্থিতিকে সামলে নেতৃত্বের যে ভূমিকা, সেটা যেন আমরা নিতে পারি এবং জনগণকে যেন আমরা সাথে রাখতে পারি, সেইটাও আসলে এই 1 বছরের একটা তাগিদ। আরেকটা কথা বলে আমি আমার কথাটা শেষ করতে চাই। আজকে বাংলাদেশে যে ফুয়াদ বলেছেন, কিংবা আসলে আমাদের রাশিদ বলেছেন যে আবারও কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, এইরকম আমাদের এখন আবার ভোটাধিকার আন্দোলন করা লাগতেছে। কারণ আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তত তৈরি করেছি, এটা একটা সাংবিধানিকভাবে আসলে প্রতিষ্ঠিত করা হচ্ছে, কিন্তু যেহেতু ক্ষমতা একজনের কাছে থেকে যায়,
সেই কারণে আসলে আদালতকে দিয়ে এটাকে আবার তারা বাতিল করতে পেরেছে, আবারও ভোটাধিকারের লড়াই করতে হচ্ছে। ছাত্ররা আসলে কোটা সংস্কারের একটা লড়াইয়ে এক ধরনের বিজয়ের পরে তাদেরকে আবারও আসলে লড়তে হচ্ছে। এই জায়গাগুলির মধ্যে আসলে প্রথমত লক্ষ্য রাখা দরকার যে বাংলাদেশকে আপনি আর কেবলমাত্র কোনো একটা জায়গায় সংস্কার করে এটাকে রক্ষা করতে পারবেন। মূল ক্ষমতা কাঠামো, মূল ক্ষমতা যে একজনের কাছে এই জায়গাটায় হাত না দিলে কোনো সংস্কারই আসলে এখানে করে আসলে আপনার রক্ষা করা যাবে না। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আর একটা জিনিস হচ্ছে যে এখনকার সংস্কার আন্দোলনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আদালত থেকে শুরু করে সবাই এটা বলার চেষ্টা করছে যে এটা আদালতে গেলে আসলে সম্ভব। আসলে এইটা হচ্ছে সবচেয়ে বড় এক ধরনের বিভ্রান্তি। ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তিটা তৈরি করা হচ্ছে, তাদেরকে আসলে চোরাগুলিতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে কোটা সংস্কারের বিষয়, এই কোটা সংস্কারের বিষয় হচ্ছে একেবারেই রাষ্ট্রের নীতিগত পলিসিগত বিষয়, এবং এটা সরকারকে করতে হবে। সরকার যেভাবে করবে আদালত সেইটাই বাস্তবায়ন করতে পারে। আদালত নিজে কোন আইন বানায় নাই এবং আদালত নিজে কোটার সৃষ্টি করে নাই। আদালত যে মুক্তিযোদ্ধাদের পক্ষে 30% কোটার পক্ষে রায় দিয়েছে, এইটা হচ্ছে আদালতে মুক্তিযোদ্ধাদের ছেলেরা বা নাতিরা গিয়েছিল যে আইনে আছে তাদেরকে 30% দেওয়া হবে, সেটা বাস্তবায়ন হচ্ছে না। কিংবা আসলে আইন বাতিল করা হচ্ছে পরিপত্র দিয়ে। আপনি যেরকম উন্নত দিয়ে কোরআনকে বাতিল করতে পারেন না, এই কি রকম আসলে পরিপত্র দিয়ে আপনি আইন বাতিল করতে পারেন। প্রধানমন্ত্রী এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে, এবং সেটা করে এইভাবে যাতে আসলে এটা আদালতে গেলে আসলে বানচাল হয়ে যায়। এই যে ভাষাগুলি তারা তৈরি করে, বিভ্রান্তিগুলি তারা তৈরি করে, আন্দোলন যারা করছেন এবং আন্দোলনের সাথে আমরা যারা আছি, যারা সম্মতি জানাচ্ছি, তাদের এই বিষয়গুলি পরিষ্কার করে আসলে আন্দোলনকারীদের সামনে তুলে ধরা দরকার।